যেমন শুরু করেছিলাম হচ্ছে এলিমেন্টস ইনভলভিং ইন্টারেস্ট রেট। কোন কোন এলিমেন্টস গুলো আসলে আমরা ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে apply করি। এটা আপনারা আগেও পড়ছেন যে ওই জিনিসগুলো জাস্ট এখানে রিপিট করে নিয়ে আসা এবং একটু অন্যভাবে জিনিসটাকে চিন্তা করা। ইন্টারেস্টের যে ক্যালকুলেশন, ওকে, আমরা পড়েছি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওকে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। এই জিনিসগুলাই আমরা একটু দেখবো এবং এটা দেখার পরে এটার ইমপ্লিকেশনটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ যখন যে কোনো ইনস্টিটিউশনে বা যে কোনো প্রজেক্টে যখন আমার ক্যাশ ফ্লো হবে, ক্যাশ ফ্লো বলতে আমরা আর্নিংস হতে পারে অথবা পেমেন্টও হতে পারে। যখন ডিফারেন্ট ক্যাশ ফ্লো গুলো হবে, এই ডিফারেন্ট ক্যাশ ফ্লোর জন্য আমাকে ইন্টারেস্ট কনসিডার করতে হবে। তাহলে ইন্টারেস্টটাকে আমরা যখন ক্যালকুলেট করতে যাই, এটার সাথে এলিমেন্টস গুলো কোন কোন আইটেম গুলো আমাকে জানতেই হবে। একটা হচ্ছে আমি বলেছিলাম লাস্ট ক্লাসে প্রিন্সিপাল কি, সেটা জানতে হবে। আই থিংক ইউ নো অলরেডি হোয়াট ইজ প্রিন্সিপাল। Okay. The interest rate, the rate at which principal amount actually changes different years. Interest period, the number of period where interest is accumulated. One is interest period, একটা হচ্ছে number of interest period. এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা দেখবো। তারপর হচ্ছে a plan for receipts or disbursement. আমি যদি কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি আমি ডিপোজিট করি অথবা যদি লোন নিয়ে থাকি, লোনের এগেনস্টে আমি যে ডিসবার্সমেন্ট হবে আমার কাছ থেকে, আমি যে লোনটা নিয়েছি ওটার জন্য যে ইন্টারেস্ট আমাকে পেমেন্ট করতে হবে, ওটার প্ল্যানটা কি হবে। আমি কি কতদিনের জন্য আমি লোন ডিসবার্সমেন্ট করবো, আমি কি মাসে মাসে পেমেন্ট করব, নাকি ইয়ারলি পেমেন্ট করবো, নাকি একবারে আমি রিটার্ন করে দিব লোনের যেটা নিয়েছিলাম সেটা। ওকে, সো এটারও একটা প্ল্যান আছে। একটা হচ্ছে ফিউচার অ্যামাউন্ট অফ মানি, মানে আগে কথাটা মনে বুঝেন না, যে প্ল্যান ফর রিসিভস অফ ডিসবার্সমেন্ট, এটা হচ্ছে আমি যদি 100 টাকা, ধরুন আমি যদি লোন নিয়ে থাকি, 100 টাকা লোনের এগেইনস্টে আমার যে ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট সহ ওই 100 টাকা থেকে ভাগ করে আমি আমি যদি 3 বছর দিতে চাই, তাহলে প্রত্যেক বছর আমাকে কি পরিমাণ পেমেন্ট করতে হবে। ওকে, অথবা যদি 3 বছরের জন্য নেই, তাহলে 3 বছর পরে ইন্টারেস্ট সহ আমি একবারে কত দিব। এক হতে পারে ভাগ করে নেওয়াটা ইন্টারেস্টের সাথে আমার যেটা লোন নিয়েছি ওটার সাথে যোগ করে পার ইয়ার, পার মান্থ হতে পারে আমি কি পরিমাণে ডিসবার্সমেন্ট করবো। আর হতে পারে একবারে আমি এই লোন পিরিয়ড শেষে আমি ইন্টারেস্ট সহ টোটাল অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। জিনিসটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে ফিউচার অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ ভবিষ্যতে আমি যদি ডিসবার্সমেন্ট করে থাকি, লোনের ডিসবার্সমেন্ট হোক বা রিসিভ হয়ে থাকুক, ফিউচারে যে এটা আসলে 100 টাকা, 100 টাকা ইন্টারেস্ট সহ 2 বছর পরে কত হয়ে যায়, ফিউচারে কত হয়। এই জিনিসগুলো, এই টার্মিনোলজি গুলো হচ্ছে ইন্টারেস্টের সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে একটু স্লাইড ছেড়ে যাই। দেখতে পাচ্ছেন স্লাইডটা? জি স্যার। এখানে যে জিনিসটা, এটা আমরা আগে বলেছি, বাট এই জিনিসগুলোই আমাদের এক্সাম্পলে পরে আসবে। হ্যাঁ, কোন কোন এলিমেন্টস গুলো ইন্টারেস্টের সাথে ইনভলভ। এটারই এটার একটা এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো ধরেন লোন নিয়ে থাকি, ওকে, প্রজেক্ট চালানোর জন্য আমি যদি কোনো একটা ইঞ্জিনিয়ার যদি লোন নিয়ে থাকে, সেই
লোনের এগেনস্টে পেমেন্টটা, ওকে, পেমেন্ট প্ল্যানটা কি হবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্ল্যান ফর ডিসবার্সমেন্টটা কিভাবে আমি সাজাতে পারি। ধরেন একটা এক্সাম্পল যদি যাই, ধরেন একটা স্টুডেন্ট সেখানে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করলো এবং এই এডুকেশন লোনটা পরিমাণটা হচ্ছে $30,000 এবং $30,000 সে লোন নিল। ওকে, লোন নেওয়ার জন্য তাকে ডেফিনেট ইন্টারেস্ট বিয়ার করতে হবে, সেটা হচ্ছে 9% অ্যানুয়াল ইন্টারেস্ট। এবং এর সাথে তার এডিশনাল কস্ট হিসেবে অ্যাড হবে হচ্ছে $300। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি থাকে বা অরিজিনেশন ফি যেটাকে বলা হয়, এটা একটা লামসাম ব্যাংকে দিতে হয়। এটা হচ্ছে তার পেমেন্ট। এখন এই যে যখন সে রিপে করতে যাবে, যখন সে রিপে করতে যাবে এই ব্যাংকে, ব্যাংক হচ্ছে এখানে ল্যান্ডার, ল্যান্ডার হচ্ছে যে ধার দেয়। তো তার সামনে দুইটা প্ল্যান ওপেন করা, কোন প্ল্যানটা গ্রহণ করবে খেয়াল করেন একটু। প্ল্যান হচ্ছে 1 আর প্ল্যান 2। প্ল্যান 1 এন্ড প্ল্যান 2 তার সামনে ওপেন আছে, সে কোন প্ল্যানটা গ্রহণ করবে লেন্ডার বা ব্যাংক তাকে বলে দিল। একটা প্ল্যান 1 কি বলতেছে, প্ল্যান 1 বলতেছে যে প্রথমে তাকে কিন্তু $300 দিতেই হবে, হোক সে প্ল্যান 1 এবং প্ল্যান 2 যেটাই হবে, $300 দুটার জন্যই দিতে হবে। আর এই এইটার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সে প্ল্যান 1 করুক বা প্ল্যান 2 গ্রহণ করুক, তাকে অরিজিনেশন ফি যেটা তাকে বা রেজিস্ট্রেশন ফি যেটা এটা দিয়ে তাকে শুরু করতে হবে $300, প্ল্যান 1 বা প্ল্যান 2 আছে। আরেকটা বলতেছে কি, বছর শেষে শেষে 1 বছর শেষে ইয়ার 1 অর্থাৎ 1 বছর চলে গেল, এর সাথে এটা কি করতে পারে $7,712.77। এটা আসছে কিভাবে, এটা আসছে সেই যে ইন্টারেস্ট পেমেন্ট করতেছে 9%, 30,000 এর 9%, ওকে, এবং 30,000টাকে টোটালি 5টা পিরিয়ডে ভাগ করা, সাথে হচ্ছে আপনার ইন্টারেস্ট যেটা আসবে সেটাকে ভাগ করা, এছাড়া কিছু আনুষঙ্গিক 1% হচ্ছে, এটাকে বলে হচ্ছে মেনটেনেন্স ফি। ওকে, 1%টা সহ টোটাল অ্যামাউন্টটাকে এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগে এটা ভাগ করা হয়েছে। এটা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার সে কম্পেয়ার করবে কোন পেমেন্ট মেথডটা, কোন প্ল্যানটা তার জন্য ইফেক্টিভ হবে। ওকে, অর্থাৎ এখানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, একজন লেন্ডার যখন একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে যখন লোন দিবে, লোনের এগেনস্টে সে ডিসবার্সমেন্টটা সে কিভাবে ল্যান্ডার কিভাবে রিসিভ করতেছে, ল্যান্ডার কিভাবে রিসিভ করতে পারে হচ্ছে এইভাবে, 5টা ভাগে 5 বছরের জন্য সে যদি লোন নিয়ে থাকে, প্রত্যেক বছর সে তাকে $7,712.77 করে দিয়ে দিতে হবে। অথবা অথবা কি হতে পারে, একবারে 5 বছর শেষে $46,158.70 তাকে দিতে হতে পারে। যে প্রত্যেক বছর বছর ইন্টারেস্ট সহ আসল অ্যামাউন্টটা ভাগ করে না দিয়ে সে কি করতে পারে, একবারে 5 বছর পরে তাকে দিতে হবে। এখন এটা এই হচ্ছে দুইটা প্ল্যান তার সামনে, ওকে, এবং এই 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 অ্যামাউন্টটার মধ্যেও কিন্তু তাকে ওই 1% মেইনটেনেন্স ফি, তারপরে আপনার 9% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, সব কিছু কম্পেয়ার করে, okay, তারপরে এট দ্য এন্ড তাকে এই পরিমাণে দিতে হবে। এখানে দেখেন, এখানে একটা জিনিস কি, এখানে পার মান্থের পেমেন্টটার ক্ষেত্রে আমি যদি সবগুলো যোগ করে দিই, যোগ করে দেখা যাবে এটা থেকে একটু কম আসবে, কিন্তু এখানে কিন্তু তার এই এই প্ল্যানটা কিন্তু এটা আছে যে আমি যদি ভাগ করে দেই,
আমার লোন ডিসবার্সমেন্টটা যদি আমি 5টা পিরিয়ডে ভাগ করে নিই, সেটা টোটালটা যোগ করলে এটা থেকে কিছুটা কম আসবে। এবং এখানে কেন 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 কম হবে, কেন কম হবে মানে এটাতে কেন কম হচ্ছে, কারণ হচ্ছে সে তো আর একবারে দিচ্ছে না, সে ভেঙে ভেঙে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। আর একবারে দিতে হলে যে এই যে 4টা 5টা বছর সে কিন্তু কোনো পেমেন্ট করতেছে না, এখান থেকে তার ফ্যাসিলিটি সে পাচ্ছে না, অবশ্যই পাচ্ছে। অর্থাৎ এই দুইটা পেমেন্ট মেথডের মধ্যে সে কোনটা রিসিভ করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট ইঞ্জিনিয়ারের উপর, কোন প্ল্যানটা সে করবে। এখন সে যদি মনে করে যে না, আমি এখন লোন নিয়ে নিয়ে ফেলি, প্রত্যেক মাসে মাসে দিব, কারণ আমার ওই লোনের এগেনস্টে আমি যখন এটা নিয়ে আমি বিজনেস করবো, এখান থেকে আমার কিছু রিটার্ন আসবে, রেভিনিউ আসবে, আমি লোনটা প্রত্যেক বছর বছর শোধ করবো। অথবা সেটা চিন্তা করতে পারে যে না, আমার এখানে একবারে পেমেন্ট করাটাই ভালো। এটা গেল হচ্ছে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। অথবা এখানে যে যে স্টুডেন্টটা যে স্টুডেন্টটা লোনটা নিল, সে ওইভাবে চিন্তা করতে পারে যে না, আমি বছর শেষে শেষে আমি আমার পেমেন্টটা করবো, কারণ হচ্ছে আমি কিছু এই পার্ট টাইম জব করবো, আদার্স কিছু কাজ করব, যার ফলে আমার পার ইয়ার কিছু ইনকাম হবে, পার ইয়ার কিছু ইনকাম হবে, এটা আমি দিয়ে দিতে পারবো। অথবা সে এটা চিন্তা করেছে না, আমি জব করব না, আমি আমার 4 বছরে আমি দেখা গেল পড়াশোনা করলাম, স্টাডি করলাম, ঠিক 4 বছর পরে আমি একটা জব পেয়ে গেলাম, জব পাওয়ার পরে আমি আবার কি করলাম, কারোর কাছ থেকে আবার কিছুটা টাকা ধার নিয়ে আমি টোটাল অ্যামাউন্টটা ফেরত দিই। এভাবে সে চিন্তা করতে পারে। এবং কোন প্ল্যানটা সে গ্রহণ করবে এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে বড়োয়ারের উপরে, যে স্টুডেন্ট যে লোনটা নিল। ওকে, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেখাইলাম যে আসলে যখন ল্যান্ডার বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদেরকে লোন দিয়ে থাকে, লোন দেওয়ার সাথে সাথে আমাকে সে একটা প্ল্যান ধরা দেয় যে তুমি কি পরিমাণ, কি কোন প্ল্যানে তুমি আমার কাছ থেকে, তুমি আমাকে এই লোনটা ফেরত দিবা। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, 4, এরকম অনেকগুলো প্ল্যান। এরপরে যেটা আমরা দেখবো, যেমন ধরেন এখানে এই জিনিসটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ধরেন সরি, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট রেট। ওকে, আসলে ইন্টারেস্ট রেটটা যে আমরা দেখতেছি, এবং এই যে এতগুলো টার্মিনোলজি ইউজ করলাম, প্রিন্সিপাল, ওকে, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ডস, এগুলোকে কনসিডার করে আমরা এখন দেখবো দুই ধরনের ইন্টারেস্ট ক্যালকুলেশন, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনারা অলরেডি জানেন, আগেই জেনে গেছেন, জানেন এগুলা। সিম্পল ইন্টারেস্ট বলতে আমরা বুঝি যে কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইন্টারেস্টে প্রত্যেক বছর আমার, সেটা ডিপোজিট হোক বা লোন হোক, ওটা প্রত্যেক বছরই আবার ফিক্স থাকবে। ইন্টারেস্ট পেমেন্টটা আমার বা ইন্টারেস্ট রিসিপ্টটা প্রত্যেক বছরের জন্য ফিক্স থাকবে। তার মানে হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি ভেবে চিন্তা করি, 100 টাকা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট রেট হচ্ছে 10% পার ইয়ার। এখন এটা হচ্ছে, এটা যদি আমি 5 বছরের জন্য নিয়ে থাকি, 5 বছরের জন্য যদি ডিপোজিট করি, তাহলে প্রত্যেক বছর আমাকে কি করতে হবে, ওই 100 টাকার জন্য প্রত্যেক বছর আমাকে অতিরিক্ত 10 টাকা করে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। সব বছরের জন্যই ফিক্সড। প্রথম বছর পরে আমাকে দিতে হবে 110 টাকা, দ্বিতীয় বছর পরে আবার সেম, প্রত্যেক বছরই আমাকে ওই 10 টাকা 10 টাকা করে অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হবে, অতিরিক্ত ইন্টারেস্ট। এটা এখানে প্রিন্সিপালটা সেম থাকবে এবং ইন্টারেস্ট রেটটাও সেম থাকবে। যেমন ধরেন এরকম যদি হয়, ফর এক্সাম্পল এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। আমরা কি জানি যে পি হচ্ছে আমার প্রিন্সিপাল, এখানে দেওয়া আছে, for a deposit of $P at a simple interest rate I, the number of periods is n. Okay, the total earned interest with I would be, অর্থাৎ এখন এই
টার্মগুলো ইউজ করে, এই টার্মগুলো ইউজ করে আমি যদি ধরেন 100 টাকা ডিপোজিট করলাম, 10% যদি ইন্টারেস্ট হয়, তাহলে 5 বছর পরে আমি কত টাকা পাবো? 5 বছর শুধুমাত্র ইন্টারেস্ট পাবো, সুদ পারপাস, প্রিন্সিপাল না। সুদ পারপাস আমি কি পরিমাণ পাবো এটাকে যদি আমি বের করতে চাই, ফর্মুলাটা হচ্ছে দেখেন আই ইজ ইকুয়াল টু, ওকে, এটাকে একবারে আমি আই পি এন লিখে দিতে পারি। আই হচ্ছে ইন্টারেস্ট রেট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস, নাম্বার অফ পিরিয়ডস। তারপর এটার সাথে যদি আমি আরেকটা টার্ম অ্যাড করে দিই, ধরেন আমি এক্সাম্পল দেখাবো। তার মানে এখন আমার 5 বছর পরে আমার সুদ সহ আমি টোটাল কত পাবো, ওকে, সেটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। সেটা আসবে হচ্ছে আমার এই যে এখানে ইন্টারেস্ট আই, আই প্লাস আমি হচ্ছে প্রিন্সিপালটাও পাবো, প্রিন্সিপাল এটা হচ্ছে ফিউচার ভ্যালু, আমি তখন একবারে রিসিভ করতে পারবো। তার মানে এখানে আমি যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন হচ্ছে ইন্টারেস্ট প্রিন্সিপাল হচ্ছে ধরেন ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। নাম্বার অফ পিরিয়ডস হচ্ছে 5 ইয়ার্স। কথা হচ্ছে হোয়াট অ্যাবাউট ক্যাপিটাল ইন্টারেস্ট, ক্যাপিটাল লেটার ইন্টারেস্ট, এটা কি হবে? সিম্পলি আমি কি করব, সোজা, কিন্তু এটা কঠিন কিছু না, এটা পারবেন আপনারা জানেন। আই দিব, ফর্মুলা বসাই দিব, আই ইন্টারেস্টেড কত, আই ইন্টারেস্ট হচ্ছে পার্সেন্টেজটাকে আমি এইভাবে লিখে দিয়ে আসলাম, 1000 নাম্বার অফ পিরিয়ডস কত এখানে 5, কত আসছে 2500। 500 হ্যাঁ 2500। তাহলে আমার 5 বছর পরে ফিউচার ভ্যালু কত হবে, যেটা আমাকে পেমেন্ট করতে হবে বা আমি রিসিভ করবো, যেটা একই কথা। সাত হাজার 500, রাইট, সোজা। এখন আমার কথা হচ্ছে, কিন্তু আমি বুঝলাম কিভাবে আমি সিম্পল ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, ওকে। এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে থাকে, সেটা সবাই তো বুঝতে পারছেন, এটা কোনো কিছু না। হ্যাঁ, ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। এটা কোনো কিছু না। এখন কথা হচ্ছে আমি যদি এই পেমেন্ট মেথডটাই যদি আমার কম্পাউন্ড হয়ে যায়, সিম্পল যদি না হয়ে থাকে, কম্পাউন্ড ইন্টারেস্ট,
চক্রবৃদ্ধি যেটা, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা ফর্মুলা কি? কম্বাইন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? এফ ইজ ইকুয়াল টু একবার সরাসরি বেড়ে যাবে 3 ইনটু 1 প্লাস কোম্পানি ইন্টারেস্ট সম্পর্কে কি জানি আমরা? এটাকে বলে নেই। কোম্পানি ইন্টারেস্ট হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেমন প্রত্যেক বছর আমার প্রিন্সিপালটা সেম থাকবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটা সেম থাকে না, চেঞ্জ হবে। সুদ একটা একটা করে যোগ দিতে থাকবে এবং এর ফলে কি হবে, আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটাও বাড়তে থাকবে। যেমন ধরেন এক্সাম্পল ধরেন আমি যদি এই এক্সাম্পলটাই দেখেন না, হ্যাঁ, ধরেন হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে $5,000, ইন্টারেস্ট হচ্ছে 10% আর নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। ইন্টারেস্ট এটা হচ্ছে অ্যানুয়ালি পেমেন্ট করতেছি, অ্যানুয়ালি, ওকে, অ্যানুয়ালি। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে $100 1 বছরের সুদ হচ্ছে $10। এখন এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে থাকে, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমি কিভাবে চিন্তা করব? 1 বছর পরে আমি এই $5,000 যে ইন্টারেস্ট দিব, $5,000 এক বছর পরে যে ইন্টারেস্ট পেমেন্ট আমি করব, সেই ইন্টারেস্ট পেমেন্ট সহ এই 5,000 টাকাটাই হয়ে যাবে হচ্ছে পরবর্তী বছরের শুরুতে প্রিন্সিপাল, মানে সুদের উপরে সুদ যেটাকে বলে আর কি, সহজ ভাষায়। অর্থাৎ চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ হ্যাঁ, তার মানে এই $5,000 উপরে 10% সুদ হয়ে 1 বছর পরে যেটা হবে সেটাই আবার ওটার উপরে আবার পরবর্তী ইয়ারের জন্য আবার আমাকে সুদ দিতে হবে, ওটার উপরে 10% হবে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেমন এই $5,000টা সব সময় ফিক্সড, ওটার উপরে আমাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হচ্ছে, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা না। এটা কি করতে হয়? এটার ক্ষেত্রে প্রত্যেক বছর আমাকে ওই প্রিন্সিপালটা, এই পি এর ভ্যালুটা এটা চেঞ্জ হতে থাকে, এটা $5,000 সবসময় সেম থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার এখানে তো কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বের করতে বলবো তখন হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্যার এর আগে যেটা করেছিলেন এফ ইকুয়াল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, স্যার সেটা কিসের জন্য যেন ভুলে গেছি। সেটা সিম্পল ইন্টারেস্ট। শুধু সিম্পল ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমার ইন্টারেস্ট পেমেন্ট সেটা হচ্ছে বেড়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রত্যেক বছরই আমার প্রিন্সিপালটা বাড়তেছে। সিম্পল ইন্টারেস্টের মতো প্রত্যেক বছরই পাওয়া যাবে না। যেমন এরকম হতে পারে যে ধরেন 1 বছর পরে আফটার 1 ইয়ার, ওকে, প্রিন্সিপাল সহ আমি যদি রিসিভ করি ধরেন কত হবে, 51। এই 51 এর উপর আবার দ্বিতীয় বছরে এসে আবার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তখন আর এরকম হবে না 5,000 এটা সবসময় সেম থাকবে, তা থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? ক্লিয়ার? জি স্যার। পরিটা দেখেন কোন জায়গাটা পার্থক্য, এগুলারই আপনার ওই পরবর্তীতে এটারই টেবিলের এক্সপ্লেনেশন আছে, দেখতে পাবেন। যারা বুঝতেছেন না আরো ক্লিয়ার হবে। 5,000 কর্মোলজি বসাই যাব। থেকে
মিউট করে রাখেন। কত হয়েছে এটা? এটা কত আসে? 8052.55 জি স্যার 80 52 52.55 52.55 0.55 এটা ঠিক আছে। জি স্যার তার মানে আমি 5 বছর পরে আমাকে টোটাল পেমেন্ট করতে হবে বা রিসিভ করতে হবে $8,052.55। এটাই দেখেন, এটা যদি আবার সিম্পল ইন্টারেস্ট হতো, এটাই যদি আবার সিম্পল ইন্টারেস্ট তাহলে কি হতো? এই পুরো এটাই যদি আবার, এখন আমি এটাকে কম্পাউন্ড না, এটাকে আমি চিন্তা করবো হচ্ছে এইটার জায়গায় সিম্পল। কি হয়ে যাবে তখন? তখন বের করবো হচ্ছে সমান সমান কত হয়। এটা তো আগের বারই করলাম স্যার। হ্যাঁ, এটা আমি পার্থক্য দেখাচ্ছি। 7,500 আসলে কত? এখানে স্যার 2500। 2500। প্রিন্সিপাল সহ হচ্ছে আপনার 1500। এটা এই বুঝতে না। তাহলে প্রিন্সিপাল সহ আসবে হচ্ছে ফিউচার ভ্যালু কত আসবে? 7500 আগের থেকে। আমি একবার লিখে দিই। তার মানে পার্থক্যটা দেখানোর জন্য আমি আমার করলাম না। তার মানে আমার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ সহ আবার আসল কত আসবে? 7500। কম্পাউন্ডের ক্ষেত্রে আসতে হচ্ছে 8,052.55। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমার ডেফিনেটলি এখানে পেমেন্টটা কত বেশি হচ্ছে? 8,500 8,052.55 মাইনাস 552.55 ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো আমরা এখন একটু দেখি যে আসলে এখন যা বললাম এটাকে আমরা একটু দেখি বইয়ের ভাষায় কিভাবে বলা আছে, বইতে আপনাদের বইতে কিভাবে বলা আছে। ম্যাথ এই যে ইয়ের ক্ষেত্রে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমার ফর্মুলা তো আমরা জানলাম, f = p * 1 + i to the power n। পরবর্তীতে এক্সাম্পল যেটা দেওয়া আছে যে $1,000 10 years and i হচ্ছে
8% interest rate per year. Okay. Future value for simple and compound interest. Okay. Find the future value. এইটাই হচ্ছে আপনাদের সলিউশন। এটা ওরা ভেঙে ভেঙে করছে। সহজ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দুইটা ক্যালকুলেশন করছে এখানে, সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে আমি যেটা বললাম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে $1000, ওকে, ইন্টারেস্ট কত, যেটা হচ্ছে 8%, সেটা আমার এই 3 বছর পরে হয়ে যাচ্ছে $1240। ওরা এই পুরো জিনিসটাকে $1240 কিভাবে আসছে সেটা ওরা দেখায় দিচ্ছে ভেঙে ভেঙে। প্রত্যেক বছরই কি হচ্ছে $1000 উপরে আমার ইন্টারেস্ট পেমেন্টটা কিন্তু 8% করে $80। এটা এটা বুঝতে পারছেন? মানে এই টেবিলটা বুঝতে পারছেন? তাহলে আমি পরের টপিক চলে যাবো। দেখেন তো। হ্যাঁ? জি স্যার, বোঝা যায়। বুঝতে পারছেন না যে প্রত্যেক ইয়ার শেষে শেষে আমাকে কত করে ইন্টারেস্ট পাচ্ছি? ইন্টারেস্ট সহ আমাকে কত পেমেন্ট দিতে হচ্ছে বা পাচ্ছি আমি, দিচ্ছি বা পাচ্ছি। $1000 হচ্ছে আমার মানে 1 বছর পরে যে 1 বছর পরে এন্ড অফ ইয়ার 1 আমাকে আমি যদি ডিপোজিট করি $1000, আমার ওই 1 বছর শেষে আমার ব্যালেন্স থাকবে হচ্ছে $1080। ওই যে 8% ইন্টারেস্ট যোগ হবে এটার সাথে। আবার দ্বিতীয় বছরের শুরুতে বিগিনিং ব্যালেন্স এটা হয়ে যাচ্ছে আবার ওই যে 1 বছর পরে যেটা আমি ব্যাংকে আমার ঢুকলো, ব্যাংকে অ্যাকাউন্টে আমার গেল, ওটাই দ্বিতীয় বছরের শুরুতে হয়ে যাবে হচ্ছে বিগিনিং ব্যালেন্স। বুঝতে পারতেছেন? হ্যাঁ, জি স্যার। ওই বিগিনিং ব্যালেন্সের সাথে আবার ওই বছরের এটার সাথে যোগ হয়ে যাবে $80। তাহলে বছর শেষে 2 নাম্বার বছর শেষে আমার ব্যালেন্স হবে হচ্ছে 1080 সাথে আরো 80 যোগ হবে 1160। আবার তৃতীয় বছরের শুরুতে এসে আবার আমার ব্যালেন্স হবে হচ্ছে বিগিনিং ব্যালেন্স হবে হচ্ছে দ্বিতীয় বছরের এন্ডিং ব্যালেন্সের সমান 1160। এর সাথে আবার বছর 3 নাম্বার বছর শেষে $80 যোগ হয়ে এটা হচ্ছে টোটাল 1240। এটা ওরা বিগিনিং এ দেখাচ্ছে। আমরা যেমন আমরা যে একবার বের করতে পারি এখানে বের করতে পারি। ওকে, স্যার এটা তো সিম্পল ইন্টারেস্ট না? হ্যাঁ সিম্পল ইন্টারেস্টটাকেই এখানে টেবিল দিয়ে আবার ফর্মুলা দিয়ে পিটিয়ে দেখাবো। তাহলে স্যার এখানে পার ইয়ারের ইন্টারেস্টটা কেন টোটাল ব্যালেন্সের সাথে আবার যোগ হচ্ছে? এটা তো হচ্ছে ফিউচার ভ্যালু বের করতেছে। 1 বছর পরে ফিউচার ভ্যালু কত, 2 বছর পরে ফিউচার ভ্যালু কত, 3 বছর পরে ফিউচার ভ্যালু কত, এইভাবে। বুঝেন নাই? আমার 1000 এর সাথে ধরেন আমি 1 বছর পরে 8% ইন্টারেস্ট রেটে আমি কত পাবো? আমার যদি প্রিন্সিপাল হয়ে থাকে হচ্ছে $1000, 1080 পাবো না? 1 বছরের জন্য আমি যদি চিন্তা করি, এটা 3 বছর না, 1 বছরটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি বছর তো 1 বছর না 3 বছর হইতে পারে, 4 বছর, 30 বছর হইতে পারে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? আমার প্রথম বছর শেষে আমি যদি $1080 পেয়ে থাকি, দ্বিতীয় বছরে এসে আমি কত পাবো? $1160। কিভাবে? প্রথম বছরে 1080 সাথে আবার দ্বিতীয় বছর ইন্টারেস্ট যোগ হবে না এটার সাথে $80, এটা যোগ করে পাচ্ছি $1160। আর সেটা যদি তৃতীয় বছরের জন্য যদি আমি রাখি, ডিপোজিট করি বা আমি লোন নিয়ে থাকি, একই কথা। সেক্ষেত্রে দ্বিতীয় বছরে যেটা পেলাম ওটার সাথে আবার আমার কি হবে? কমন ইন্টারেস্ট যেটা $80, ওটা কিন্তু আবার 1160 এর সাথে যোগ হয়ে যাবে। যোগে 3 নম্বর বছর শেষে আমি পাবো হচ্ছে $1240। এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছে। এবং প্রত্যেক বছর কিন্তু আমার $80 করে ইন্টারেস্ট থাকবে। $80 করে ইন্টারেস্ট কিন্তু আমার কিসের উপরে? ওই যে $1000 আমি ডিপোজিট করছিলাম বা লোন নিয়েছিলাম ওটার উপরে। বুঝতে পারছেন? এটা সহজ। এখন আসলে যে কম্পাউন্ড এখানে কিভাবে দেখছে, একবারে ফর্মুলা দিয়ে বের করছে ওরা। যেটা F = P × 1 + I 1259.1
$171। ওকে, এখানেও কিন্তু আমার সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য আছে, দেখতে পাচ্ছি আপনারা। কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে দেখেন ঠিক এই জিনিসটাকে যদি আমি টেবিল দিয়ে দেখাই, যে মাসের শেষে আমার কোনটা মনে করতে হবে, হচ্ছে কি সিম্পলি আমার $1000 প্রথম বছর শেষে আমি 1080 পাইলাম, ঠিক আছে। তোমার দেশের এই 1080টাই কি হয়ে যাবে পরের বছরের বিগিনিং ব্যালেন্স, পরের বছরের শুরুতে 2 নম্বর বছরের শুরুতে। এবং এই 1080-র উপরেই আমাকে ইন্টারেস্টটাকে কনসিডার করতে হবে, 1000-এর উপরে না, যেটা আমি সিম্পল ইন্টারেস্ট দেখেছি। আমার কথা কি বুঝতে পারছেন? এই 1080-র উপরে হচ্ছে আমাকে 8% ইন্টারেস্ট কনসিডার করতে হবে। এই 1080-র উপরেই আমার 1080 এটার উপরে হচ্ছে আমার ওই যে 8% ইন্টারেস্ট, এটা যত আসবে এটা যোগ হয়ে যাবে হচ্ছে 1080-র সাথে, সেটা হবে হচ্ছে আমার ইয়ার 2 এর, যেমন 1080-র সাথে 8% ইন্টারেস্ট, 1080 8% হচ্ছে 86.40, এর 86.40 হবে। এই 86.40 যোগ হয়ে যাবে হচ্ছে 1080-র সাথে। তাহলে দ্বিতীয় বছর শেষে আমি কত পাবো? $1166.40। আবার 1160 হয়ে যাবে হচ্ছে আমার 3 নম্বর বছরের শুরুতে বিগিনিং ব্যালেন্স, এটার উপরে আবার 8%। অর্থাৎ প্রত্যেক বছর বছর আমার যেমন বিগিনিং ব্যালেন্স চেঞ্জ হচ্ছে, ওটার উপরে আমাকে ইন্টারেস্টটাকে কনসিডার করতে হচ্ছে। This is the calculation or this is the system of compound interest. আমার কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার কথা হচ্ছে এতক্ষণ যা বললাম এটা আশা করি সবাই বুঝতে পারছে। এটা ইম্পর্টেন্ট না, আমার এখন আমার পরবর্তী যে ডিসকাশনটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে ইকোনমিক ইকুইভ্যালেন্স। ওকে, ইকোনমিক ইকুইভ্যালেন্সটা শুরু করার আগে এই যে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বললাম, যেটাই বলি না কেন, যেমন ধরেন এটা আসলে আলটিমেটলি কি, যে এই যে ইন্টারেস্ট রেটটা যখন ফিক্সড করা হয় 8% ধরেন বা 10% বা 6%, এটা কিন্তু একটা মেকানিজম আছে। এই মেকানিজমটার মধ্যে বিভিন্ন ওয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। হচ্ছে আমি যখন আমি ডিপোজিট করলাম, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি স্যার। আমি যখন 100 টাকা বা $100 ডিপোজিট করি, ওকে, কোনো নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু করি, 5 বছর 10 বছর বা 1 বছর। ওকে, তার মানে কি এখন আমি ব্যাংকে 2021 সাল আমি $100 আমি ব্যাংকে রাখলাম 10 বছরের জন্য, এটা আমি 10 বছর পরে আমি উঠাই করব। ওকে, এখন ব্যাংক এটার জন্য আমাকে কিন্তু ইন্টারেস্ট দিবে। কোন সেন্সে দিবে আমাকে? কোন সেন্সে, কিসের প্রেক্ষিতে আমাকে সে ইন্টারেস্টটা পেমেন্ট করবে? কারণ হচ্ছে কি 2021 সালের $100 2031 সালের $100 কিন্তু সমান না, সমান? এটা কিন্তু আমরা আগেই জানি। তার মানে ওই সেন্স থেকে ব্যাংক আমাকে কিন্তু ওই $100 উপরে একটা কিছু পরিমাণ ইন্টারেস্ট দিয়ে থাকে। কারণ কি, কারণ আমি 2031 সালে এসে $100 উপরে ইন্টারেস্ট সহ আমি যেটা পাবো এটা আজকের দিনের $100 এর সমান। অথবা এটা সমান কিনা, এটা সমান কিনা এটা আমি কিভাবে বুঝবো? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি আপনাদের? ধরেন $100 আমি ডিপোজিট করলাম, ওকে 10% ইন্টারেস্ট রেটে, 10 বছর পরে আমি কত পাবো বলেন তো? কত পাবো? $100 ইন্টারেস্ট হচ্ছে 10%। সিম্পল ইন্টারেস্টটা চিন্তা করুন, সিম্পল ইন্টারেস্ট 1100। ওকে, এখন এই যে আমি 2021 সালে $100
আমি রাখলাম ব্যাংকে, 10 বছর পরে আমি $1100 পেলাম। এই 100 $1100 হবে কেন? স্যার 1 বছরে 1100 100 টাকা, 10 বছরে এই 1100 হবে কেন? 2000 টাকা স্যার, 2000। $100 তো, $100 তো, $100। স্যার না 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 10% 200 হবে স্যার। 200 হ্যাঁ হ্যাঁ 200 হবে। 1 বছরে ধরছি। $1000 বললে তো $100 বলছি, ঠিক আছে? তার মানে এই যে আমি 2021 সালে আমি $100 রাখলাম, 2031 সালে এসে পাবো হচ্ছে $200, তাই তো? হ্যাঁ জি স্যার। এখন 2021 সালের $100 এবং 2031 সালের $200 আমাকে কি পরিমাণ ইন্টারেস্ট দিলে বা ইন্টারেস্টটা কি পরিমাণ হলে এই দুটোর মধ্যে আমি ইনডিফারেন্ট থাকি। এখন কিন্তু আমি আমার ডিসকাশনটা অন্যদিকে নিয়ে গেছি, আমার ডিসকাশনটা কিন্তু অন্যদিকে চলে গেছে। কিন্তু সেটা কি, যে আমি 2021 সালে যদি আমি ডিপোজিট করি ব্যাংকে, ওকে, এবং 2031 সালে এসে আমি পাবো হচ্ছে $200। এখন এই 21 সালের $100 এবং 2031 সালের $200, মূল্যস্ফীতিটা জি স্যার। এই দুইটার মধ্যে আমি ইনডিফারেন্ট আছি কিনা, মানে আমি যেটাই নিই না কেন এটা দুইটা ক্ষেত্রে আমি সন্তুষ্ট থাকবো, ইনডিফারেন্ট কিনা। এরকম হয় না অনেক সময় যে আমি একটা চিপস খেতে পারি অথবা খেতে পারি, ধরেন এক কাপ চা খেতে পারি, এই দুইটার ক্ষেত্রে আমার ভালো লাগাটা আমার ইনডিফারেন্ট, যেটাই নেই না কেন আমি 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 আমার সন্তুষ্টটা সেম থাকবে, ওকে। অথবা আমি যদি ইফতারিতে ধরেন আজকে আমি হয়তো খাইলাম হচ্ছে ছোলা বুট, অথবা খেলাম হচ্ছে ধরেন হচ্ছে পেঁয়াজ আর বুট, ওকে। বুট আর ছোলা কিন্তু আলাদা আলাদা, দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস বলতেছি। এখন দুইটা যেটাই নেই না কেন আমি ইনডিফারেন্ট থাকি। স্যার মানে কি এটা একটু মূল্যস্ফীতি কথাটা না বলতেছেন স্যার? না মূল্যস্ফীতি এখানে আনি নাই, আমি মূল্যস্ফীতি এখানে আসবে না। তো যেটাই নেই না কেন দুটার ক্ষেত্রে আমার সন্তুষ্টিটা সেম থাকবে, আমার উপরে যে ইফেক্টটা হবে সেটা সেম থাকবে। আমি কি বুঝাতে পারলাম? অর্থাৎ যেই ক্যাশ ফ্লোটাই আমাকে ধরেন 2021 সালে আমি $100 আমি দিলাম, 2031 সালে এসে $200 পেলাম, যেটাই এই দুটার মধ্যে আমি কি দেখতেছি ইনডিফারেন্ট থাকা, মানে কি যে আমি যেটাই নেই না কেন আমার সন্তুষ্টির লেভেলটা সেম থাকবে। অর্থাৎ আমি $100 ডিপোজিট করলে 10 বছর পরে যে আমি $200 পাবো, বর্তমানে $100 দিয়ে আমার মধ্যে যে স্যাটিসফ্যাকশন, 10 বছর পরে $200 দিয়ে স্যাটিসফ্যাকশনটা আমার মধ্যে সেম থাকবে। বুঝা গেল? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এখন এই যে আমি সেম থাকবো, এটা এইখানে সেম থাকার পিছনে এখানে কিন্তু অন্যতম মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে ইন্টারেস্ট রেটটা। কারণ কি, এখানে ইন্টারেস্ট রেটটা যদি না থাকতো তাহলে $100 কিন্তু 10 বছর পরে $200 হতো না, হয়তো? হ্যাঁ, তাহলে এটা সেই ইন্টারেস্ট রেটটা কোন ইন্টারেস্ট রেট, যে ইন্টারেস্ট রেটে আমার দুটা পেমেন্ট মেথডের মধ্যে বা দুটা রিসিভ মেথডের মধ্যে আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম থাকবে, সেটা কোন ইন্টারেস্ট রেট? সেটার নামই হচ্ছে ইকোনমিক ইকুইভ্যালেন্স। অর্থাৎ ইকোনমিক ইকুইভ্যালেন্স আমাকে সেটা দেখাবে যে যে কি পরিমাণ ইন্টারেস্ট রেট ধার্য করা হইলে বর্তমান সময়ের যে ডিপোজিট করলাম আমি 10 বছর 15 বছর পরে বা 30 বছর পরে যে আমি পেমেন্টটা পাবো, সেই দুইটার মধ্যে আমি ইনডিফারেন্ট থাকতে চাই, অর্থাৎ আমার মধ্যে ইকোনমিক ইফেক্টটা সেম থাকবে। দেখেন ডেফিনেশনটা দিয়ে আমি এখন শেষ করব। ইকোনমিক ইকুইভ্যালেন্স এক্সিস্ট between cash flows that have the same economic effect.
ওকে এন্ড কুড देयरफॉर বি ট্রেডেড ফর ওয়ান অ্যানাদার, অর্থাৎ একটার পরিবর্তে আমি আরেকটা নিতে পারি। অর্থাৎ আমি $100 নিলাম এখন 2021 সালে, এটাও আমি চিন্তা করতে পারি, অথবা 2031 সালে আমি $200 চিন্তা করতে পারি। যে কোনো একটাই আমি নিতে পারি, একটার পরিবর্তে আমি আরেকটাকে ইউজ করতে পারবো, একটার পরিবর্তে আমি আরেকটাকে ইউজ করতে পারবো। অর্থাৎ 2021 সালে $100, 2031 সালে $200, যে কোনো একটা নিলে আমি কি থাকবো, সেম থাকবো। যে কোনো একটা আমি ইউজ করতে পারি, একটার পরিবর্তে আমি আরেকটাকে ট্রেড করতে পারবো। কথা কি বুঝতে পারলেন এখন যা বললাম আমি? সব সময় কি স্যার ইকোনমিক ইকুইভ্যালেন্সটা মানে সমান হবে এরকম কিছু নাকি? এমন মানে হতে পারে যে আমাদের 1 বছর পরে যে অংশটা আমরা পাচ্ছি সেটা আমাদের মানে স্যাটিসফ্যাকশন আগে যেটা ছিল তার থেকেও বেশি। হ্যাঁ হ্যাঁ, আমার তো পেমেন্টটা ডেফিনেটলি এখানে বেশি হইতে হবে, নাহলে তো আমি সেম থাকবো না। এখন পেমেন্টটা যে আমি সেম থাকবে না, বেশি যে হবে, ওকে, তাহলে সেই এটা কোন রেটের কারণে বেশিটা হয়েছে, বা কোন সেই রেটটা আসলে কি, কোন রেটটার কারণে আমি পেমেন্ট, আমি দুইটার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম থাকবে। এখানে কিন্তু ডোন্ট গেট কনফিউজড উইথ দ্য সেম ইন্টারেস্ট রেট। আমি যে আগের ক্ষেত্রে বললাম, ওকে, এই যে আমি বললাম যে $100, ওকে, 10 বছর পরে সেটা $200 হয়ে যাবে, কোন ইন্টারেস্ট রেটে? আমি 10% ইন্টারেস্ট রেট বলতেছি। এই 10% কিন্তু ইকোনমিক ইকুইভ্যালেন্সের 10% না, ওকে। তার মানে কোন ইন্টারেস্ট রেটে দুইটার ক্ষেত্রে আমি সেটা ইকুয়াল থাকবে, সেটা আমরা দেখবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আসলে ইকোনমিক ইকুইভ্যালেন্সের মধ্যে আমি দুইটা পেমেন্ট মেথডে আমি দেখবো যে কোন ইন্টারেস্ট রেটে সেটা দুইটার ক্ষেত্রে আমি সেম থাকছে। আজকে এই পর্যন্ত থাকুক, ওকে। স্যার একটা কথা Please, বলতে হবে। বলেন বলেন। স্যার মানে আমাদের একটা মানে বিজনেস আছে ছোটখাটো, ওখানে ধরুন আমরা লোনের ক্ষেত্রে একটা মানে লোন না নিয়ে কিভাবে ওটা থেকে মানে ইয়ে করা যায়, যেমন আমাদের যে সমস্ত পরিচিত ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমরা অফার দিয়ে থাকি, তোমরা আমাদেরকে এখন কিছু পরিমাণ টাকা তো সিজনাল টাইমে আমি তোমাকে প্রোডাক্টটা দিয়ে দেবো আর কি, কম রেঞ্জে রিজনেবল প্রাইসে আর কি। মানে আপনি আপনার একটা বিজনেস আছে বলতেছেন, এখানে আপনি কি করবেন, কি মানে করেন? পরিচিত ক্লায়েন্ট যারা আছে তাদেরকে অফার দিয়ে থাকি আর কি, তুমি আমাকে এখন মানে কিছু টাকা দাও, আমি তোমার সিজনাল মুহূর্তে আমি তোমার রিজনেবল প্রাইসে তোমার প্রোডাক্ট মানে দিয়ে দেবো আর আপনি কি। অ্যাডভান্স পেমেন্ট নিয়ে রাখতেছেন। হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট নিয়ে রাখতেছেন, এবং অ্যাডভান্স পেমেন্টের এটাও ব্যাংক অফার করে, বিভিন্ন ইনস্টিটিউশন অফার করে, ওকে, বিভিন্ন বিজনেস যারা বিজনেস অফার করে তারা এটা অফার করে। যেমন এটা হয়ে থাকে সবচেয়ে বেশি হচ্ছে ইয়ের ক্ষেত্রে, যে অ্যাডভান্স বুকিং হয় না অনেক সময়, হ্যাঁ, জি স্যার। অ্যাডভান্স বুকিং করলে কিন্তু পেমেন্টটা কম থাকে কিন্তু, ওকে, এটা হয়ে থাকে হচ্ছে ইয়ের ক্ষেত্রে, মানে মোবাইলের ক্ষেত্রে হয়েছে। না ওই যে এয়ার ফেয়ার ক্ষেত্রে, ওকে, বিমানের ভাড়ার ক্ষেত্রে বলে 3 মাস 4 মাস আগে যদি আমি বুকিং দিয়ে রাখি প্লেন ফেয়ার, ওটার জন্য কিন্তু আমার প্লেন ফেয়ারটা কম হবে। যার আমি যদি ঠিক আগের দিন যেদিন যাবো, ঠিক আগের দিন যদি আমি প্লেন ফেয়ার দিতে চাই, এটা হয়ে যাবে অনেক বেশি। ওনার ক্ষেত্রে এরকম এই ধরনের একটা পেমেন্ট মেথড থাকে অনেক সময়, এটাও থাকে যে যখন আমি তোমাকে, যে এখন আবার তুমি আমাকে পেমেন্ট করে দাও, ওকে, যখন হচ্ছে তুমি ইয়ে আসবে, যখন প্রোডাক্ট আমি তোমাকে ডেলিভারি দিব, প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে তুমি কিছুটা কম দামে আমার কাছ থেকে নিতে পারো, ওকে, এটাও হয়ে থাকে কিছু পরিমাণ। অর্থাৎ ধরেন 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 প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, ওকে, 100 টাকা না, ধরেন ধরেন যখন আমি ওর কাছ থেকে এখন বললাম যে তুমি না 100 টাকা না, তুমি আমাকে 50 টাকা দাও, ওকে, যখন প্রোডাক্ট এত আমি, কমে না। ফর এক্সাম্পল আমি বলছি, ওকে, 100 টাকা 50 টাকা দাও, যখন তুমি প্রোডাক্টটা তুমি আমার কাছ থেকে নিবা, তখন তুমি 100 টাকার প্রোডাক্ট তুমি আমার কাছ থেকে 80 টাকা দিয়ে পেলা, তার মানে তুমি আমাকে বাকি 30 টাকা দিলেই তুমি প্রোডাক্টটা পেয়ে যাবে। 50 টাকা আমি এখন নিয়ে রাখলাম, ওকে, আর 30 টাকা নিয়ে বলছো যখন আমি প্রোডাক্ট ডেলিভারি করবো 1 বছর 1 মাস 3 মাস পরে,
তার 30 টাকা অতিরিক্ত, সে 30 টাকা দিয়ে আমার কাছে প্রোডাক্ট নিতে পারে। এরকম। আমি কি বুঝতে পারছি আপনাকে? জি স্যার। এই পেমেন্ট মেথডটা ওইভাবে অনেক সময় কাজ করে। মানে এটা কেন কাজ করতেছে এক্ষেত্রে? কারণ হচ্ছে তার আর্জেন্ট যদি বিজনেসম্যানের যদি টাকা প্রয়োজন হয়, স্যার এই ক্ষেত্রে আমার ক্লায়েন্টও আমার হাতের মধ্যেই থাকে, আমার প্রোডাক্ট হ্যাঁ, উৎপাদন client করা টা- হলো, হ্যাঁ, এটা তো অনেক সুবিধা আছে। ক্লায়েন্টটাও সে আসলে অন্য কোনো প্রোডাক্টের তবে দিকে move এখানে করলো একটা না। বিষয় হচ্ছে কি, মানে সময় মতো আমি প্রোডাক্টের ডেলিভারি দিতে পারতেছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ। সে নয়তো আবার সে কি করবে, কাস্টমার কিন্তু চলে যাবে, নাহলে তো আপনার, হ্যাঁ কাস্টমার কিন্তু থাকবে না। আচ্ছা, ভিডিও কল করতেছে, একটা ক্লাস অলরেডি করা শুরু হয়ে গেছে। স্যার 10টা করতেছে। অনেক দ্রুত সময় চলে যায়। তো আজ কয় তারিখ? 26 তারিখ না? জি স্যার। শান্তা আক্তার, জেমি, হচ্ছে দায়নুদ্দিন মজুমদার, শিলা আক্তার, হাফসা, Yes, sir. আতিয়া শারমিন, দোয়া, শিফা। আপনাদের পরীক্ষা কিভাবে হবে বলছে কিছু আপনাদের? জানেন কিছু? একদিনই তো পরীক্ষা হবে না? লাস্ট ক্লাসে বলছিল, মানে গুগল ফর্মের পরীক্ষা ভাইবা একদিনই হবে। হ্যাঁ স্যার অফিশিয়ালি কিছু এখনো জানেন না, আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, আমিও আমার মতো বলছি আর কি। বাকিটা ডিপেন্ড করবে আপনাদের জীবনে। স্যার এক্সাম শুরু হবে কবে থেকে? 30 তারিখ। তারপর হচ্ছে আতিয়া শারমিন, দোয়া, শিফা নাই। হাবিবুর রহমান, ইয়েস স্যার। তাসনিম জান্নাত তাহসিন, Yes, sir. লোকমান হোসেন, ইয়েস স্যার। ফয়েজ ইবনে শাহিদ, প্রেজেন্ট স্যার। আওনাফ মুত্তাকি সাব্বির, রাফাতুল ইসলাম, ইয়েস স্যার। মুশাক্তার, Sir. সমরেশ চন্দ্র কর্মকার, ইয়েস স্যার। সাজিদুর রহমান, ইয়েস স্যার। তানজিনী ইরফান চৌধুরী, রাদা রাফিন, ইয়েস স্যার। সুমন সিকদার, ইয়েস স্যার। এস এম সাইফুল আপন, ইয়েস স্যার। আফরিন সুফিয়ান, Yes, sir. কাউসার আহমেদ সজল, ইয়েস স্যার। মেহেদী হাসান সাজ্জাদ, ইয়েস স্যার। জান্নাতুন স্যার মেহেদী নিশা, হাসান সাজ্জাদ স্যার। দিয়েছি, জান্নাতুন নিশা, শুভব্রত বিশ্বাস, আব্দুল্লাহ মাহমুদ, কে শুভব্রত বলছেন না, মাহমুদ, সুব্রত বিশ্বাস। আব্দুল্লাহ মাহমুদ, আরমান খান, শাকিল আহমেদ, ইয়েস স্যার। ইয়েস স্যার। জাহিদুল হাসান, ইয়েস স্যার। এস এম সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, শেখ আবু জুবায়ের, ইয়েস স্যার। মিনহাজ আবিদ সোহান, ইয়েস স্যার। মাধন পারভেজ, কায়েমুজ্জামান পার্থ, ইয়েস স্যার। সিপি আলম, নাইম, সাইমন হোসেন, আব্দুল্লাহ অন্তর, প্রেজেন্ট স্যার। আবু সালাত লিমু, ইয়েস স্যার। মেহেদী হাসান, আজহারুল ইসলাম, ইয়েস স্যার। জিয়াদ হোসেন, ইয়েস জিয়াদ স্যার। হোসেন, ইয়েস স্যার। মামুন হোসেন, ইয়েস স্যার। নাইমুর রহমান, নাজমুল হাসান, ইয়েস স্যার। সাদিকা সুলতানা, Yes, sir. সারোয়ার মোর্শেদ, প্রেজেন্ট স্যার। আফসানা মিমি, Yes, sir.
নাজিবা খানম, Present, sir. আরাফাত হোসেন, Yes, sir. ইসমাইল হোসেন, Yes, sir. মোহাম্মদ মহিউদ্দিন, Present, sir. সুজন শেখ, Yes, sir. শিমন চন্দ্র দাস, Yes, sir. এমডি সাব্বির আহমেদ, নাজমুল হাসান রিফাত। Yes, sir. স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার 211 বাঁধন পারবে তো এতক্ষণ ক্লাস করতেছিল বাট কারেন্ট চলে গেছে দেখে এখন দিতে পারতেছে না অ্যাটেন্ডেন্স 211 বাদন পারভেজ। यस স্যার ঠিক আছে। স্যার মেহেদি হাসান স্যার 183 2131 2131 2131 জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কেউ? ওকে, আপনাদের মনে হয় আমি সবকিছু দিয়ে দিয়েছি না, কোনো কিছু তো বাদ নাই। পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ক্লাস রেকর্ডিং পাচ্ছেন না শোভন? জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।